আজকে কল্যাণী শ্যামাপ্রসাদ মুখার্জি যে আমাদের ময়দান আছে সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে পার্লামেন্টে যে ওয়াকফ সংশোধনী যে বিল এবং তারপরে সেটা গেজেট অনুসারে দেশের নতুন একটা আইন হিসেবে ওয়াকফ এসছে তার এবং আগামীতে যে এক দেশ এক ভোট তা নিয়ে যে চর্চা এবং আগামী দিনের পরিকল্পনা তারই মূল চর্চার বিষয় আজকে আলোচিত হলো। মঞ্চে উপস্থিত রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন, সম্মানীয় বিধায়ক শ্রী পার্থ সারথী চ্যাটার্জি আছেন, জেলার সভাপতি সাংগঠনিক সভাপতি ভারতীয় জনতা পার্টি শ্রী দেবদাস মন্ডল আছেন, দীপা বিশ্বাস রাজ্যের নেত্রী, সুভাষ বিশ্বাস কল্যাণী বিশ্ববিদ্যালয় অধ্যাপক, শ্রী চন্দ্রকান্ত দাস জেলার জিএস, মীনাক্ষী দি আছেন জেলার জিএস, আছেন তারক সরকার রাজ্য কমিটির সদস্য, আছেন সব্যসাচী মুখার্জি বনগাঁ জেলার সদস্য, আজকের আয়োজনের মূল কার্যকর্তা যিনি, অসিত মন্ডল রাজ্য টিচার্স সেল, আছেন সুখদেব মাইতি কল্যাণী মন্ডল 3, প্রদীপ দাস কল্যাণী মন্ডল 2, বিশ্বজিৎ পাল কল্যাণী মন্ডল 4, রতন মন্ডল কল্যাণী 1, রতন বিশ্বাস হরিণঘাটা মন্ডল 1, তাপস নাহা হরিণঘাটা মন্ডল 2, অমৃত পাল হরিণঘাটা মন্ডল 3, কৌস্তব ঘোষ হরিণঘাটা মন্ডল 4। এছাড়া যারা আমাদের বরিষ্ঠ নেতৃত্ব আছেন এবং নিচু থেকে উঁচু পর্যন্ত যত কার্যকর্তা আমাদের আছেন সকলকে আমার পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা গৌরব অভিনন্দন জানাই। দেখুন, সব কথা ডিসকাশন হয়ে গেছে, আমি শুধু একটু টাচ দিয়ে যাব তার উপরেই, এই কারণে বেশি সময় আপনাদের নেব না কারণ বৃষ্টি আসছে। ভারতবর্ষের আমাদের যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যবে থেকে উনি সরকারে এসেছেন, সরকারের মূল দায়িত্ব নিয়েছেন হাতে, ওনার একটাই লক্ষ্য হচ্ছে বিকশিত ভারত। বিকশিত ভারত শুধু মুখে নয়, কাজে করতে গেলে তার যে ব্যাপ্তি পুরো ভারতবর্ষের জিও পলিটিক্যাল এবং জিওগ্রাফিক্যাল যে অবস্থান আছে সেটার বিভিন্ন যে খুঁটিনাটি সংশোধন, খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে সেটাকে রেকটিফিকেশন সংশোধন, এই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে। তা না হলে আগামী 2047-এ আমাদের যে লক্ষ্য যে আমরা তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক শক্তি হিসেবে আমরা জাগরিত হব সেটা সম্ভব নয়। আপনারা দেখেছেন যে 14 সালের প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রীজি নোটবন্দি করেছিলেন, সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, 370 ধারা 35A বিলোপ করেছেন, 3 তালাক বিলোপ করেছে, বাতিল করেছেন, সিএ এনেছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রত্যেকটা অতপ্রতভাবে জড়িত আমাদের আগামী দিনের 2047-এর যে আমরা থার্ড ট্রিলিয়ন ইকোনমি, আমরা যে ভারত তৃতীয় শক্তি হিসাবে আমরা উঠে আসব, তারই পরিবর্তন আর এই বিকাশের পিছনে এই দুটো বড় ভীষণভাবে মূল ভূমিকা পালন করে। সেটা হচ্ছে আমাদের এক দেশ এক ভোট। এক দেশ এক ভোট যেটা দাদারা বলেছেন সকলে যে আর্থিকভাবে
দেশের সচ্ছলতা বা দেশের যে আর্থিকভাবে যে লস, সেই লসটাকে সরকারকে বাঁচিয়ে রাখবে। তাহলে আর্থিক সচ্ছলতা যদি আমাদেরকে রাখে, অর্থাৎ দেশের ক্ষেত্রে যে পরিমাণ ইকোনমি লস হচ্ছে মানে আমাদের ভোট করাতে গিয়ে, সেটা অবশ্যই 3 ট্রিলিয়ন যে আমাদের ইকোনমির দিকে যে লক্ষ্য, সেটাকে অবশ্যই ইন্ডিকেট করে। কয়েক লক্ষ কোটি টাকা খরচা হয়ে যায় ভোটের পেছনে, সেটাকে বাঁচিয়ে রাখা তার মূল কারণই হচ্ছে এই এক দেশ এক ভোট। এই এক দেশ এক ভোট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চর্চা চলছে, বিশেষ করে বিরোধী যারা দলগুলো আছে তাদের, যে একবারে সমস্ত ইলেকশন করলে বর্তমানে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে সরকার তারা লাভবান হবে। তাই যদি হতো তাহলে মহারাষ্ট্রের ভোট আর ঝাড়খণ্ডের ভোট একসাথে হলো, তাহলে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি জিতলো, কেন ঝাড়খণ্ডে জিততে পারলো না? এই প্রশ্নের জবাব তাদের দেওয়া উচিত। ঝাড়খণ্ডে কেন আমরা আসতে পারিনি? এতদিনের আমাদের হিমাচল কেন হাতছাড়া হয়ে গেল? এতদিনের কর্ণাটক আমাদের হাতে ছিল, সেটা কেন হাতছাড়া হয়ে গেল? এটা কোনো ঘটনা নয়। মূল ঘটনা হচ্ছে এই বিশ্লেষণ এবং যে পরিকল্পনা, এটা ভারতীয় জনতা পার্টি সরকার একা নেয়নি। ভারতবর্ষে ইলেকশন কমিশন আছে, ভারতবর্ষের এই নিয়ে অন্য কমিশন বসেছে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি দাদা বলেছিলেন রামনাথ কোবিন্দজির আন্ডারে। তো সেখানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হবে যে ভারতবর্ষের আগামী দিনের জিওপলিটিক্স, আগামী দিনের অনলি পলিটিক্স, আগামী দিনের অর্থনীতি, ভৌগোলিক যে ব্যালেন্স, মানুষের সাধারণ জীবনযাপন, সমস্ত কিছুর উপরে নির্ভর করে এই এক দেশ এক ভোটের পরিকল্পনা করা হয়েছে। রাজস্থানের মানুষরা কি করে দেখুন, সেখানে রাজস্থানের সরকার এবার আমাদের ভারতীয় জনতা পার্টি পেয়েছে। সামনের 5 বছর গিয়ে আবার অন্য কংগ্রেস পাবে, আবার তারপরে গিয়ে আবার ভারতীয় জনতা পার্টি পাবে। তাহলে এটা কি ভারতীয় জনতা পার্টি করছে, নাকি সেখানকার যারা নির্বাচন কমিশনও বলছি না, নির্বাচন যারা করছে সাধারণ মানুষ, তাদের হাতে নির্ভর করছে? কারণ আগের বার গত টার্মসে 10 ইয়ারে ছিল কংগ্রেস, এবারে এসছে। আপনারা আবার দেখবেন, কারণ মানুষের সচেতনতা। আমি মনে করি যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ সারা ভারতবর্ষের মানুষের থেকে বেশি, পার্সেন্টেজ হিসেবে বেশি সক্রিয় এবং ফাস্ট সুইট থিঙ্কিং করে তারা। তো এই জিনিসটা আমরা দেখে এসছি। তা নাহলে আমাদের ভেতর থেকে যে জাগরণ, ভারত স্বাধীনের জন্য প্রথম যে জাগরণ হয়েছিল বাঙালির মধ্যে থেকে, এটা তো অন্য দেশে হয়নি। যখন ব্রিটিশরা এসছে ভারতে 1768 সাল নাগাদ, যখন ভারতে প্রথম এসছে, তখন ভারতের যে ইকোনমি, সেই ইকোনমি ছিল 27 ট্রিলিয়ন ইকোনমি। সেই ইকোনমি যখন ব্রিটিশ চলে যায় ভারত থেকে, তখন -4 ট্রিলিয়নে ছিল। আফটার ইন্ডিপেন্ডেন্ট যে কারণে ব্যাপক একটা এই অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছিল, যে কারণে আমাদের খাদ্য সংকট তৈরি হয়েছিল, বিভিন্ন কিছু তৈরি হয়েছিল, যেগুলো ফ্যামিন বলা হয়, সেই ব্যাপারগুলো তৈরি হয়েছে। সেগুলোকে রিকভারি করে আজকে ভারতবর্ষ একটা জায়গায় তৈরি হয়েছে। যারা যেভাবেই চালিয়েছে, তারা তখন চেষ্টা করেছে, কিন্তু তাদের চেষ্টার পেছনে একটা যে রাজনৈতিক অপকৌশল ছিল, সেই অপকৌশলটাকে ধ্বংস করা জরুরি। সবচাইতে বড় কথা হচ্ছে যে একটা দেশের একটা রিদম থাকা উচিত, এই বিশেষ করে ভোট প্রক্রিয়াতে। যে আমি দাদা জগন্নাথ দেবকে বলেছেন যে কারোর টেনিয়ার বা কারোর যে 5 বছরের মেয়াদের মধ্যে 3 বছর ধরুন শেষ হয়ে গেল, তাহলে তারপরে টোটাল যে 10 ইয়ার 5 ইয়ার্স, সেই 5 ইয়ার্সের ম্যাটারটা কাভার না করে আমি তাকে আবার 5 বছরের কেন জায়গা দেব?
এটাই তো মূল বিষয়, যে একটা সার্কেলিং প্রক্রিয়া সমস্ত কিছু চলুক। সার্কেলিং প্রক্রিয়া মানে, যেমন আমি সাপোজ একটা নর্মাল উদাহরণ দিয়ে, আমি স্নান করতে গিয়ে আমি মাথাটুকু শুধু ধুয়ে এলাম, ভাত খেতে বসলাম, খাওয়া দাওয়া আমার হয়ে গেল, খানিকক্ষণ পরে আবার মনে হলো না বডিটা তো ধুইনি, বডিটা আমার ধোয়া উচিত। তাহলে যে মানুষটার যে হ্যাকেল হতে হয় সাধারণভাবে, এই যে প্রক্রিয়া, বডি ধোয়ার পরে আবার মনে হবে পা ধুই, এই প্রক্রিয়ায় লোকটা সময় নষ্ট হচ্ছে এক নম্বর। এই সময় যদি নষ্ট হয় তাহলে কোথায় আঘাত হয় সবথেকে বেশি? ডেভেলপমেন্টে। আর ডেভেলপমেন্টে যখন আঘাত হবে তখন ইকোনমিতেও আঘাত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো 3 বার স্নান না করে একবার স্নান করলেই তো মিটে যেত। এই 3 বার স্নান করার জন্য সময় অপচয় হচ্ছে, তার কর্ম পদ্ধতি অপচয় হচ্ছে, তার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। তো দেশের প্রগতির ক্ষেত্রেও এক দেশ এক ভোট না হয়ে যদি বারবার ভোট হয় তো বারবার মানুষের কনসেন্ট্রেশন ব্রেক হয়। মানুষের যে ক্যারিয়ার প্রসেস, সেই ক্যারিয়ার প্রসেসে প্রচুর পরিমাণে টাকা খরচা হয়, প্রোটেকশন প্রসেসে প্রচুর পরিমাণে টাকা খরচা হয়। এইগুলো থেকে বঞ্চিত থাকবে, এইগুলো থেকে সাশ্রয় হবে। যার জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আগামীতে যে এক দেশ এক ভোট, এটা অন্যতম এবং অদ্বিতীয়, অতুলনীয়, এর কোনো জবাব নেই। দ্বিতীয়ত, ওয়াকফ বিল, পার্থদা বলে গেছেন সমস্ত কিছু। ওয়াকফ বিল সাধারণভাবে বুঝতে গেলে বুঝতে হবে যে একটা সোসাইটি যেটা ইসলাম ধর্মে শরীয়তি আইনের হিসেব অনুসারে সেটা ওয়াকফ, একদম পরিষ্কার হচ্ছে এইটাই বাংলা। আমরা ইংলিশে বা আমাদের দেশের কনসেপ্টে আমরা বুঝি যে একটা এনজিও, একটা সংস্থা এবং একটা সোসাইটি ওয়াকফ। এবার তাদের শরীয়তি আইনের অনুসারে সেই ওয়াকফ তারা তাদের শরীয়তি আইন হিসেবে চালাতো। তাতে সবথেকে বড় ফল ছিল, দাদা বলেছেন যে প্রকৃত ওয়াকফ সম্পর্কে যাদেরকে ইনক্লুড করে, যাদের ডেভেলপমেন্টের জন্য ওয়াকফ তৈরি হয়েছে, তারা আজকে বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারা এই সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আজকে মুর্শিদাবাদে যারা গন্ডগোল করেছে তার মধ্যে 95% থেকে 99% মানুষ জানে না ওয়াকফ কি ছিল আর ওয়াকফে কি পরিবর্তন হলো। তাহলে কারা এই সমস্যাটা তৈরি করেছে? সমস্যাটা তৈরি করেছে এই ওয়াকফের যারা উপর থেকে শর্টটা খাচ্ছিল। কিভাবে শর্ট খাচ্ছিল? যখন গভর্নমেন্ট বেঁধে দিয়েছে যে ওয়াকফে অ্যাটলিস্ট লোকালে 2 জন ইসলাম ধর্মাবলম্বী মহিলা থাকতে হবে, এবং টপ অফ দ্য বোর্ডে যেখানে একদম ইসলামিক যে ওখানকার যে বড় নেতৃত্ব, সেই বড় নেতৃত্বর মাধ্যমে সেখানে সভাপতিত্ব হোক বা নেতৃত্ব হোক যেটা চলছে, সেখানে সরকারি ব্যবস্থা তৈরি করতে হবে। কিন্তু শরীয়তি যে তাদের যে শরীয়তি আইনের যে ওয়াকফ, তার মধ্যে কিন্তু কোনো অন্য ধর্মের মানুষ ঢুকবে না, সেখানে কিন্তু তারাই থাকছে অনলি। বেনিফিট এবং ইন্টারেস্ট হিসেবে ওয়াকফের যে মেইন বডি, কারণ একটা হচ্ছে রাজ্যের ওয়াকফ, সেই ওয়াকফের আবার বিভিন্ন স্থানের যে জায়গাগুলো আছে, মানে অবস্থান আছে, তাদের আলাদা আলাদা করে সেই কমিটি তৈরি করা আছে, সেগুলোতে কিন্তু আমাদের অন্য কোনো মানুষ ঢুকবে না। কিন্তু কন্ট্রোলিং পাওয়ারে সরকারি ব্যবস্থা থাকা দরকার। যেমন কেন বলছি, যেমন একটা জেলার মূল দায়িত্বে কে থাকে? ডিএম। পুলিশ প্রশাসনের বিভাগের দায়িত্বে থাকে সেখানকার এসপি। তো ঠিক তেমনই ওয়াকফ বিল এত বড় একটা সংস্থা, তারা বলেছেন যে 9 লক্ষ একর, প্রায় 2 লক্ষ স্কোয়ার কিলোমিটারের উপরে চলে যাবে, একটা ছোটখাটো দেশ তৈরি হয়ে যাবে। তাই ওয়াকফ বোর্ডের দায়িত্ব যদি শুধু কোনো পার্সোনাল বডির উপরে থাকে, বা পার্সোনাল বডি যদি সেটাকে ট্যাকেল করে বা মেনটেন করে, তাহলে গভর্নমেন্টের ক্ষেত্রে এটা বড় থ্রেট হয়ে যায়। পরিষ্কার কথা, গভর্নমেন্টের উপর থেকে কেউ নেই
এবং গভর্নমেন্টের উপর থেকেও থাকবে না। আমার মনে হয় সমস্ত কিছু মেনটেন গভর্নমেন্টের মাধ্যমে হওয়া উচিত, কারণ এটা গণতান্ত্রিক দেশ। একটা গণতান্ত্রিক দেশে স্বাভাবিকভাবে সিম্পলিফিকেশন যদি থটস আমি নিয়ে যাই, তাহলে আমি ভাববো সেখানে কেন শরীয়তি আইন চলবে। সেখানে যদি শরীয়তি আইন চলে, কিছু পার্টিকুলার মানুষের সেখানে তাদের লাভ হচ্ছে, আর ম্যাক্সিমাম মানুষ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণতান্ত্রিক দেশে এটা কখনো হওয়া উচিত নয়, আর হতে দেবে না ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার। পরিষ্কার কথা, এটাই হচ্ছে মূল কথা, যে যারা আজকে ডিপ্রাইভ হচ্ছে একটা সংস্থার মূল নীতি থেকে, সেই লোকগুলো যাতে ডিপ্রাইভ না হয়, তার জন্যই সরকার মূল কাঠামোতে একজন সরকারি ব্যবস্থা, একজন সরকারের অবস্থানে নেতৃত্বের একটা অবস্থান করে দিয়েছে, যেখানে কোনো পরিবর্তন হবে না, যে টোটাল সোসাইটির বিভাগগুলোকে মেনটেন করবে এবং মেনটেন করে তার সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা সেই জিনিসটাকে করবে। আমার মনে হয় এ যাবৎ যতগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের পার্লামেন্টে, আমি ম্যাক্সিমাম সিদ্ধান্তগুলো প্রেজেন্ট ছিলাম এবং ভোট দিতে পেরেছি। আমার এটা সৌভাগ্য, আমি সত্যি ভাগ্যবান, সেটা আপনাদের দয়াতে। এবং আপনারা যদি ভোট দিয়ে এখানে না আমাকে পাঠাতেন, আমি ভোটগুলো দিতে পারতাম না এবং এসে এইভাবে এক্সপ্লেন করা সম্ভব ছিল না। তো অত্যন্ত মানে আপনাদের আশীর্বাদ আমার উপরে রয়েছে, যার জন্য আপনারা দুবার আমাকে জিতিয়েছেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে, এবার কল্যাণী যে রেজাল্ট দিয়েছে অতুলনীয়, সবচাইতে বেশি। সব জায়গাতে ভোট কম বেশি কমেছে, একমাত্র কল্যাণীর ভোট বেড়েছে। আমি নিজে হাততালি দিচ্ছি কল্যাণীর কর্মীদের ভোটে, অসাধারণ। তো আমার মনে হয় এই যে আইনগুলো, যে আইন ব্যবস্থাগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যাতে নষ্ট না করতে পারে। কারণ যখনই গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট হবে বা খর্ব হবে, তখনই আমাদের গতি, প্রগতি এইগুলোতে বাধা পড়বে, স্বাভাবিক কথা। এর চাইতে আর কোনো কিছু নয়। তাই ওই সমস্যাগুলোকে সার্বিকভাবে মেটানোর দরকার। এই সার্বিকভাবে মেটানোর জন্যই এটাকে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আমার মনে হয় গত 30 দশকের সেরা বিল হচ্ছে এই ওয়াকফ বিল। 62খানা অ্যামেন্ডমেন্ট হয়েছে এর ব্যাপারে, এবং যেভাবে সদনে এটা নিয়ে হইচই হয়েছে, আমি মনে করি এরকম হইচই খুব কম হয়েছে। কারণ রাত 3টে পর্যন্ত আমরা জেগে ভোট দিয়েছি, এবং ঠিক আছে 17 ঘন্টার উপরে ডিসকাশন চলেছে লোকসভা এবং রাজ্যসভায় আরো বেশি সময় ধরে ডিসকাশন হয়েছে। তো এটা একটা বড় ঐতিহাসিক পাওয়া। আজকে যারা গন্ডগোল করছেন, আজকে যারা এই বিষয় নিয়ে মাতাম দিয়ে বেড়াচ্ছেন চতুর্দিকে, আপনারা আগামী দিনে বুঝবেন যে এই সরকারের আজকের সিদ্ধান্ত আগামী দিনে আপনাদের শক্ত পিলার তৈরি করে দিচ্ছে। আপনাদের ভাঙছে না, ভাঙতে যারা চাইছে তাদেরকে মোদীজি ভেঙেছেন, এবং আপনাদেরকে গড়ার জন্যই এই আইনের বড় সিদ্ধান্ত নিয়েছেন। এই আইন মানে আপনাদের সুরক্ষা, আপনাদের যে শরীয়তি ব্যবস্থা সেটাও বজায় থাকলো, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাতে সব আপনাদের ধর্মের মানুষরা যাতে তাতে উপকৃত হয়, গরিব মানুষরা, তার ব্যবস্থাই হচ্ছে, তার ব্যালেন্সিং করাই হচ্ছে এই সরকারের দায়িত্ব। এর চাইতে বড় ডিসিশন কিছু হতে পারে না আমি মনে করি। অনেক সময় নিয়েছি, বেশি বক্তব্য রাখবো না। আমার মনে হয় আগামীতে আরো অনেক বড় বড় সিদ্ধান্ত আমাদের পার্লামেন্টে আসতে চলেছেন। আপনারা সকলেই সামনে থেকে সেগুলো দেখবেন, ফেসও করবেন। আপনারা যেখানে যেভাবে যে আছেন, আজকে যত কথা শুনেছেন, আমাদের সেখানের মানুষদের বোঝানো উচিত আমরা কারোর বিরোধী নই। আমরা কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টি, আমরা কারোর বিরোধী নই। সবাই আমাদের ভারতবর্ষের নাগরিক, আর সেই নাগরিকত্বের পরিচয় তাদেরকে প্রমাণ করাতে হবে। তারপরে আগে নাগরিক, তারপরে ধর্ম, ধর্ম পরে, আগে নাগরিক ভারতবর্ষ শুরু করে। এটাই হচ্ছে মূল কথা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকারের। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে নমস্কার।